আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্তবিহঙ্গ দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 10। শিপটার ট্যাঙ্ক স্কোয়াড্রনের লিডার ক্যাপ্টেন লোকটা অত্যন্ত রাগী। তার উপর বেচারা স্বপ্নটা ভেঙে গেছে, ফলে তার ভেতরে মাথা ছাড়া দিয়েছে অশুভ প্রতিহিংসা। লোকটা রোমান্টিক, ঝুঁকিবহুল অভিযানে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনবার ব্যাকুল একটা ইচ্ছা সর্বক্ষণ তাকে তাড়া করে ফিরছে। সবসময় ইস্ত্রি করা আর্চার্ড ইউনিফর্ম পরে থাকে সে, চেহারায় নির্লিপ্ত একটা ভাব ফুটিয়ে রাখে। চলাফেরার মধ্যে ক্ষিপ্র একটা ভঙ্গি থেকেই যায়। তার ধারণা ছিল সরাসরি যুদ্ধক্ষেত্রে পৌঁছবে সে, অসভ্য আদিবাসীদের মিছিলের উপর ট্যাঙ্ক চালাবে, বেতন বাদেও লাশ গুনে $1000 উপরি আয় করবে, বিজয়ীর বেশি ফিরে যাবে অন্য কোনো যুদ্ধে। কিন্তু ওয়েলস অব চাল দিতে এসে দেখল শয়তানের ঔরস জাত একটা মরুতে আটকা পড়েছে সে, যেখানে দিনের পর দিন তার প্রিয় ফাইটিং মেশিনগুলোকে পাঠানো হয় বুনো পশু খুঁজে বের করবার কাজে। সেগুলোকে খেদিয়ে আগে থেকে নির্ধারিত একটা জায়গায় নিয়ে আসতে হয়। ওখানে উন্মাদ এক কাউন্ট সেগুলোকে গুলি করে মারবার জন্য অপেক্ষা করে থাকে। এতে করে ক্যাপ্টেনের গর্ব আর যুদ্ধ জয়ের অভিলাষ যে পরিমাণে চূর্ণ হলো, তার তুলনায় ট্যাঙ্কগুলোর ক্ষতির পরিমাণ, জ্বালানির খরচ বা হীরের মতো শক্ত বালিতে ঘষা খেয়ে ট্রাকের ক্ষয় সামান্যই বলা চলে। তার পদমর্যাদা ছোট হতে হতে গেম কিপারে নেমে এসেছে। স্রেফ একটা বেয়ারা বানানো হয়েছে তাকে। প্রতিটি দিনের বেশিরভাগ সময় প্রায় কেঁদে ফেলবার অবস্থায় কাটে ক্যাপ্টেনের। এই অবমাননা তার আর সহ্য হয় না। সম্ভাব্য জ্বালাময়ী ভাষায় প্রতি সন্ধ্যায় পাগল কাউন্টের কাছে অভিযোগ জানায় সে। প্রতিবাদে মুখর হয়, কিন্তু পরদিন সকালে আবার বাধ্য হয় মরুর উপর হিংস্র পশুদের ট্যাঙ্ক নিয়ে ধাওয়া করতে। ইতিমধ্যে গোটা সাথে সিংহ আর বুনো কুকুর মারা পড়েছে, তবে নিহত হরিণের সংখ্যা অনেক। খেদিয়ে যখন অপেক্ষারত কাউন্টের কাছে নিয়ে আসা হয়, সবকটা আধমরা হয়ে গিয়েছিল, ঘামে ভিজে চকচক করছিল গা, চোয়াল থেকে লালা ঝরছিল। খোলা প্রান্তরে ঘন্টার পর ঘন্টা তাড়া খাবার পর তখন ওগুলো দাঁড়াবার শক্তিও প্রায় নিঃশেষ হয়ে এসেছে। পশুদের এই দুর্বলতা বা দুর্দশা কাউন্টের শিকার করবার আনন্দে এতটুকু বিঘ্ন ঘটাতে পারেনি। সে বরং কড়া নির্দেশ দিয়ে রেখেছে যে ওগুলোকে যথেষ্ট দৌড় খাটিয়ে ক্লান্ত করবার পরই কেবল তার দিকে খেদিয়ে আনতে হবে। হুমকি দিয়ে বলেছে, যদি দেখে যে কোনো পশু সশব্দে হাঁপাচ্ছে না, তাহলে তার খুব রাগ হবে। আর তার রাগ যে কি জিনিস, ক্যাপ্টেনকে সেটা বানাটো সাঁতার কাছ থেকে জেনে নিতে বলেছে। কাউন্টার চাই সহজ শিকার আর সুন্দর ফটোগ্রাফ। প্রাণের উপর ঝুঁকি নিতে সে রাজি নয়। শিকারের সংখ্যা যত বাড়বে তত বাড়বে ফটোগ্রাফের সংখ্যা। কাজেই ট্যাঙ্ক আসবার পর মহা ফুর্তিতে আছে কাউন্ট। কিন্তু কতদিন যেতেই সমস্যা দেখা দিল, কারণ ডানাকিল মরু অগণতি বন্যপ্রাণীর ভরণ পোষণের সামর্থ্য রাখে না। তাড়া খেয়ে কিছু পশু মারা পড়ল, কিছু পালিয়ে গেল। ভারী অসন্তুষ্ট ও রাগান্বিত হয়ে উঠল কাউন্ট। ট্যাঙ্ক স্কোয়াড্রনের ক্যাপ্টেনকে ডেকে কঠিন ভাষায় ভর্ৎসনা করল সে। নিজের অজান্তে লোকটার অতৃপ্তি আর প্রতিহিংসা বাড়িয়ে দিল বিপুল পরিমাণে। বুড়ো মদ্দাটাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাপ্টেন প্রথমে জ্যান্ত একটা হাতি বলে চিনতেই পারেনি। খোলা প্রান্তরে বিশাল একটা মনুমেন্ট অথবা খুদে পাহাড় বলে মনে হয়েছিল। হাতিটা প্রকাণ্ড, ছিন্ন ভিন্ন কান দুটো প্রাচীন জাহাজের জোড়া পালের মতো। চামড়ায় অসংখ্য গভীর ভাঁজ একটা জাল বুনে রেখেছে। তার মাঝখানে ছোট ছোট চোখ দুটোয় রাজ্যের বিতৃষ্ণা আর ঘৃণা। তার একটা দাঁত ঠোঁটের কাছে ভাঙ্গা, অপরটা যেমন লম্বা তেমনি মোটা আর হলুদ। বাঁকের শেষ মাথায় ডগাটা ঘষা খেয়ে খেয়ে গোল আর বোতা হয়ে আছে। হাতি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সিকি মাইল দূরে ট্যাঙ্ক থামালো ক্যাপ্টেন।
বিনকিওয়ালারের সাহায্যে ওটার আকার আর মতিগতি বুঝবার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে উঠল তার চেহারা। সরু গুপ জোড়ার নিচে ঠোঁটের কোণে ফুটে উঠল প্রতিশোধ পরায়ণ হাসি। কালো চোখে ঝিক করে উঠল অশুভ একটা আলো। তাহলে মাই কর্নেল, শিকার চাই তোমার, তাই না? আপন মনে ফিস ফিস করল সে। পাবে, শিকার তুমি পাবে, কথা দিচ্ছি। খুব সতর্কতার সঙ্গে পূব দিক থেকে এগুলো ক্যাপ্টেন। অত্যন্ত ধীর গতিতে ট্যাঙ্কটাকে এগিয়ে নিয়ে গেল। মাটির উপর যেন একটা পোকা চড়ছে, কিন্তু 7 ঘাটের পানি খাওয়া হাতির চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ঘাড় ফিরিয়ে ওদেরকে আসতে দেখল সে। তার কান অসম্ভব চড়া আর টান টান হয়ে উঠল। লম্বা সুর বাতাস টানল, কুণ্ডলি পাকিয়ে ঢুকে গেল মুখের ভেতর। স্বাদ গ্রহণ করলো বাতাসের, নিঃশ্বাস ফেলল উপরের ঠোঁটের ওল ব্যাক্টোরি গ্র্যান্ডে। কিম্বুত কিমাকার আকৃতিটার গন্ধ বুঝতে চায়। বুড়োটা খুব বদমেজাজি। শিকারীরা তাকে আফ্রিকা মহাদেশ জুড়ে কয়েক হাজার মাইল তাড়া করে ফিরেছে। দাগ আর ভাজে ভরা তার প্রাচীন পেটের ভেতর তীর, বর্ষা আর জ্যাকেট পরানো বুলেটের সংখ্যা কম নয়। এই বয়সে এখন সে শুধু একটা একা থাকতে চায়। যুবতী বা সন্তান উৎপাদনক্ষম হস্তিনীর চাহিদা পুরিয়েছে তার। শিশু হাতিদের সঙ্গে খেলা করবার মন নেই, ইচ্ছে নেই নেতৃত্ব দিয়ে হাতের পাল নিয়ে ঘুরে বেড়ানোর। একগুঁয়ে শিকারের পাল্লায় পড়তে চায় না। নির্জন, প্রায় জনপ্রাণী শূন্য মরুতে সেই জন্যেই চলে এসেছে সে। শেষ বয়সটা নির্ঝঞ্ঝাট নিরিবিলিতে কাটিয়ে দিতে চায়। ধীর গতিতে থেমে থেমে ওয়েলস অব চার্ডের দিকে যাচ্ছে সে। ওখানকার পানি আজ থেকে 25 বছর আগে শেষবার খেয়েছে বুড়ো। তখন ছিল তার যৌবনকাল। অচেনা আকৃতিটা সগর্জনে এগিয়ে আসছে তার দিকে। তেল পোড়ার গন্ধ পেল সে। ভারী অস্বস্তি আর বিরক্তি বোধ করল। মাথা ঝাঁকালো বুড়ো, বিশাল কান ঝাপটে আরেক দিকের বাতাস নিল সুরে। একাধারে নালিশ আর হুমকি সুরে ডাক ছাড়লো একটা। গুড়ি গুড়ি এগিয়ে এলো অচেনা আকৃতি। সুর গুটিয়ে বুকের কাছে তুলে আনলো বুড়ো। কান দুটো অর্ধেকটা পিছিয়ে এনে ডগাগুলো গোটালো, কিন্তু ট্যাঙ্ক স্কোয়াড্রনের ক্যাপ্টেন বিপদ সংকেত চিনতে পারল না। যেমন আসছিল তেমনই আসতে থাকলো সে। পর মুহূর্তে হামলা করলো হাতি, দ্রুতগতি বিশাল আকৃতি নিয়ে। তার 2 জোড়া পায়ের চাপে মাটির সঙ্গে সেটে গেল। কাটা ঝোপ থরথর করে কেঁপে উঠল মাটি। বাতাসে ছড়িয়ে পড়ল গুরু গম্ভীর ড্রাম পেটানোর আওয়াজ। দৌড় শুরু করবার জন্য কোনো সময় নেয়নি সে। এই বয়সও তার ক্ষিপ্রতা তাক লাগানোর মতো, আর গতিও এত দ্রুত যে এক নিমেষে প্রায় ধরে ফেলল ট্যাঙ্কটাকে। ধরতে পারলে দানবীয় সবটুকু শক্তি ব্যবহার না করে স্রেফ মৃদু একটা ধাক্কায় ট্যাঙ্কটাকে উল্টে দিত সে। কিন্তু ড্রাইভারও তারই মতো ক্ষিপ্র। লম্বা করা সুরের ঠিক নিচে দিয়ে ট্যাঙ্ক গড়িয়ে নিল সে। তারপর ফুল স্পিডে ছুটল। এক দৌড়ে পার করে দিল 8 মাইল। ধাওয়া করেছিল হাতি, খানিক দূরে এসে দাঁড়িয়ে পড়েছে। মাই ক্যাপ্টেন, দানবটাকে আমি স্প্যান্ডাউ দিয়ে ঘায়েল করি, অনুমতি প্রার্থনা করল গানার। হাতিটার ধাওয়া উপভোগ করেনি সে। না না, আনন্দ আর উত্তেজনায় আর বেশি কিছু বলতে পারল না ক্যাপ্টেন। হিংস্র বদমেজাজি আর খুব বিপজ্জনক, ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করল গানাররা। ঠিক, খুশিতে হেসে উঠল ক্যাপ্টেন। তৃপ্তিতে 2 হাতের তালু এক করে বসল। আমার তরফ থেকে কাউন্টের জন্য ওটা একটা বিশেষ উপহার। 6টা ট্যাঙ্কই ব্যবহার করলো ক্যাপ্টেন। এক এক করে 6 বার হাতিটার কাছাকাছি গেল ড্রাইভাররা। এরপর ওগুলোকে ধাওয়া করে কোনো ফল হচ্ছে না বুঝতে পেরে বিরক্ত হয়ে সে চেষ্টা বাদ দিল হাতিটা। তার পেট থেকে প্রতিবাদ মুখর গুড়গুড় শব্দ বেরিয়ে এলো। মোচড় খেল লেজ। চোখের পেছনের গ্ল্যান্ড থেকে পানি বেরিয়ে এসে ভিজে একটা মোটা দাগ তৈরি করলো ধুলো মাখা গালে। তাড়া খেয়ে ছুটে চলল পশ্চিম দিকে।
পিছনে নিয়ে আসছে এক লাইনে 6টা ট্যাঙ্ক। তবে এখনো সে রেগে আছে। জানি তুমি বিশ্বাস করবে না, প্রায় নরম সুরে বলল মাইকেল। আমি নিজেও ঠিক জানি না বিশ্বাস করা উচিত কিনা, তবে দৃষ্টিভ্রম যদি না হয়, ওটা একটা হাতি 6টা শিপটা ট্যাঙ্কের একটা স্কোয়াড্রনকে নেতৃত্ব দিয়ে নিয়ে আসছে সোজা আমাদের দিকে। বিশ্বাস আমিও করি না, বলল রানা। যদিও তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি, কিন্তু এ কিভাবে সম্ভব? তার মানে ওটাকে ওরা ব্লাড হাউন্ডের মতো ট্রেনিং দিয়েছে? তা কি সম্ভব? নাকি পাগল হতে আর বেশি দেরি নেই আমার? দুটোই সত্যি, বলল মাইকেল। যদি পরামর্শ দিই, লেজ তুলে পালাবার জন্যে আমাদের দেরি হওয়া দরকার। তুমি কিছু মনে করবে? তোমার মনে হচ্ছে না এভাবে ওদের কাছে চলে আসাটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পড়ছে কি? লাফ দিয়ে ক্র্যাক হ্যান্ডেলের সামনে পড়ল রানা। ড্রাইভারের হ্যাচ গোলে ঝুপ করে নেমে এলো মাইকেল। ব্যস্ত হাত ইগনিশন আর থ্রোটল সেটিং অ্যাডজাস্ট করলো। অল সেট, বলল সে। উদ্গীর্ণ চোখে কাদের উপর দিয়ে বারবার তাকালো। 1000 গজের মধ্যে চলে এসেছে হাতি। সমান বেগে আসছে সে। লম্বা পা ফেলে হাঁটা ও দৌড়ের মাঝামাঝি একটা গতি। কোনো রকম বিরতি বা বিশ্রাম না নিয়ে যে কোনো হাতি এই ভঙ্গিতে 30 মাইল পেরিয়ে যেতে পারে। আমাকে সাথে নিয়ে আত্মহত্যা করতে চাও কি? চেঁচিয়ে উঠল মাইকেল। আবার ক্র্যাক হ্যান্ডেল ঘোরালো রানা, কিন্তু চঞ্চলা কোনো সাড়া দিল না। এমনকি রানাকে উৎসাহ দিয়ে পরের বার একটু কাশলো না। মূল্যবান একটা মিনিট পেরিয়ে গেল। দুই হাঁটুতে হাত রেখে সামনের দিকে ঝুঁকে হাঁপাচ্ছে রানা। এই শালার বজ্জাত কাঠটা, শুরু করলো মাইকেল। রানা হাতকে উঠায়, কোনো কৃত্রিমতা নেই। ঝট করে সিধে হলো। গাল দিও না, তাহলে কোনোদিন স্টার্ট নেবে না। আবার ক্র্যাক হ্যান্ডেল ঘোরালো। বিপদের সময় গোলমাল করতে নেই লক্ষ্মী সোনা। ফিস ফিস করলো। গায়ের সবটুকু শক্তি দিয়ে হ্যান্ডেল ঘোরালো। কাদের উপর দিয়ে আরেকবার দ্রুত তাকালো মাইকেল। বিপজ্জনক মিছিলটা কাছে, অত্যন্ত কাছে চলে এসেছে। ড্রাইভারের হ্যাজ থেকে মাথা বের করে এ পাশে কাত হলো সে। চঞ্চলার ইঞ্জিন কাউলিংয়ে আদর করে হাত বুলালো। নরম সুরে বলল, রাগ করো না মানিক। রাগের মাথা কি বলেছি ভুলে যাও। এবার হাসো তো সুন্দরী। মাথার উপর ও চারধারে জোড়া ক্যানভাসের পর্দা। একদল শিকারীকে নিয়ে কোলাপসিবল ক্যাম্প চেয়ারে বসে রয়েছে কাউন্ট ডিকান্ডিয়া লেখরেখ। টুকরো বরফ সহযোগে ঠান্ডা পানীয় আর হালকা নাস্তা পরিবেশন করছে মেস সার্ভেন্টরা। ক্যানভাস অনবরত পথ করায় মরুর গরম সহ্য করবার মতো যথেষ্ট বাতাস লাগছে গায়ে। দারুণ খোশ মেজাজে রয়েছে কাউন্ট। তার একটা কারণ, পেটটা কোনো গোলমাল করছে না। 6জন অফিসারকে আপ্যায়ন করছে সে। সবাই তারা ভাড়াটে যোদ্ধা, শিপটাদের উপদেষ্টা অথবা বিভিন্ন পদ মর্যাদায় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে। বলাই বাহুল্য 6জনই তারা শ্বেতাঙ্গ। এই মুহূর্তে সবাই তারা শিকারীর পোশাক পরে রয়েছে। সবার হাতের কাছে একটা করে স্পোর্টিং রাইফেল। আমার মন বলছে আজ আমরা খুব ভালো শিকার পাবো। খেদাড়াদের যেভাবে ভড়কি দিয়েছি, জান প্রাণ বাজি রেখে খুঁজছে ওরা। হাসলো কাউন্ট। একটা চোখ টিপল। কর্তব্য মনে করে পাল্টা এসে দায়িত্ব পালন করলো অফিসাররা। সত্যি কথা বলতে কি, আমি আশা করছি। মাই কাউন্ট, মাই কাউন্ট, ভূতে পাওয়া লোকের মতো দিশেহারা চেহারা নিয়ে তাঁবুতে ঢুকলো বারান্টো সাদা। ওরা আসছে। রিজ থেকে আমরা ওদের দেখতে পেয়েছি। আহ, গভীর তৃপ্তির সঙ্গে আওয়াজটা ছাড়ল কাউন্ট। চলো তাহলে দেখা যাক আমাদের ট্যাঙ্ক বহরের মহৎপ্রাণ ক্যাপ্টেন আজ আমাদের জন্য কি নিয়ে আসছে। সাদা মদ ভর্তি গ্লাসটা 3 চুমুকে শেষ করলো সে। তাকে দাঁড়াতে সাহায্য করবার জন্য ব্যস্ত হয়ে ছুটে এলো সাদা। তারপর তার দিকে মুখ করে পিছু হটতে হটতে বেরিয়ে এলো তাঁবু থেকে। পথ দেখিয়ে নিয়ে চলল ডিনো, যেখানে রোলস রয়েলসের তোবড়ানো গা থেকে ধুলো পরিষ্কার করছে।
ছোট্ট মিছিলটা কাউন্টের রোলস রয়েসের নেতৃত্বে নিচু রিজের ডাল বেয়ে নেমে এলো মাচাগুলোর মাঝখানে। নিচু একটা চড়া উপত্যকার উপর মাচাগুলো তৈরি করেছে ইটালিয়ান ইঞ্জিনিয়াররা। মোটা বাঁশ এসেছে আজমারা থেকে, লাল মাটি খুঁড়ে অনেক গভীরে পোতা হয়েছে সেগুলো মাচা, যাতে কাটা ঝোপের চেয়ে বেশি উঁচু না হয়। মাচা হলেও ভিতরে আরাম আয়েসের ব্যবস্থা আছে। প্রতিটি মাচাকে ঘাসের তৈরি বেড়া দিয়ে ঘেরা হয়েছে। রোদ ঠেকানোর জন্য বেড়ার গায়ে গর্ত করা আছে, খেদিয়ে নিয়ে আসা পশুদের লক্ষ্য করে গুলি ছোড়বার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে, তাই ক্যাম্প চেয়ার রাখা হয়েছে একটা করে। একটা মাচাকে শুধু বার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানে বরফ থেকে শুরু করে সম্ভাব্য সব রকম মদ আর হালকা নাস্তা পাওয়া যাবে। ল্যাট্রিনের সংখ্যা দুটো, একটা সবার জন্য, অপরটি একা কাউন্টের জন্য। দ্বিতীয় ল্যাট্রিনে তালা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ভুল বা ইচ্ছে করে কেউ যাতে ঢুকে পড়তে না পারে। শুধু ওটার মাথার উপরই রঙিন কাপড়ের পর্দা। এক সার মাচা, মাঝখানেরটা কাউন্টের। আকারে তারটাই সবচেয়ে বড়, ভিতরে আরাম আয়েসের আয়োজনও ব্যাপক। মাচার জায়গাটি এমনভাবে বাছা হয়েছে, খেদিয়ে নিয়ে আসা বেশিরভাগ পশু ওটার সামনে দিয়েই যাবে। ইতিমধ্যে তার জুনিয়র অফিসাররা হাড়ে হাড়ে টের পেয়েছে দুর্ভাগ্যক্রমে কাউন্টের চেয়ে তাদের কপালে যদি বেশি শিকার জোটে, তাহলে কি হেনস্থাই না সহ্য করতে হতে পারে। কোনো ক্লান্ত পশু যদি তাদের সামনে দিয়ে যায়, প্রথম গুলিটা কাউন্ট না করবার আগে অন্য কেউ সেটার দিকে রাইফেল পর্যন্ত তুলতে পারবে না। এই নিয়ম অক্ষর অক্ষরে পালন না করায় একজন ক্যাপ্টেনের পদমর্যাদা কেড়ে নিয়ে তাকে লেফটেন্যান্ট বানানো হয়েছে। তারপর তাকে তার অভিযানে আমন্ত্রণ জানানো হয়নি। আইন অমান্যকারী দ্বিতীয় অফিসারকে চাকরিচ্যুত করে ফেরত পাঠানো হয়েছে আসমারায়। হাত আর কোমর ধরে কাউন্টকে রোজ থেকে নামালো সাতা। তিনজন সৈনিক কাঁধে তুলে নিল তাকে, সিঁড়ি বেয়ে তুলে দিয়ে এলো মাচায়। স্যালুট করলো ডিনো, পিছু ওঠে রোলস রয়েসে চললো, আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে এলো রিচের উল্টো দিকে। ক্যানভাস চেয়ারে আরাম করে বসলো কাউন্ট। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জ্যাকেটের বোতাম খুলল সে। বরফে ভেজানো একটা রুমাল নিল সাতার হাত থেকে। কাউন্ট তার মুখ থেকে মিহি ঘাম মুছছে। দামি হুইস্কির একটা বোতল খুলল সাতা। বরফ ভরা বালতিতে আরও কয়েকটা বোতল রয়েছে। হুইস্কি ভর্তি লম্বা গ্লাসটা কাউন্টের সামনে ফোল্ডিং টেবিলের উপর আস্তে করে নামিয়ে রাখলো সাতা। এরপর ম্যান লিকার রাইফেলটা লোড করলো। সদ্য খোলা নতুন প্যাকেট থেকে চকচকে কার্টিজ বেরোলো। ভিজে কাপড়টা ফেলে দিয়ে সামনের দিকে ঝুঁকল কাউন্ট। বেড়ার ফুটো চোখ রেখে তাপ দগ্ধ প্রান্তরে তাকালো। তাপ তরঙ্গের ভেতর ঘাসের চাপড়া আর কাটা ঝোপগুলো নাচছে। আমার কেন যেন মনে হচ্ছে, বুঝলে সাতা, আজ আমরা শিকার করে ভারী আনন্দ পাবো। পাবেনি তো মাই কাউন্ট, বিশ্বস্তার সঙ্গে সায় দিল বানান্টু সাতা। খরবাকা শরীর নিয়ে কাউন্টের চেয়ারের পেছনে সশ্রদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। বুকের সঙ্গে আড়াআড়িভাবে ধরে রেখেছে ম্যানলিকারটা। আনন্দ পাওয়াই তো আপনার কাজ। কামন ডার্লিং। কর্কশ গলা ক্র্যাক হ্যান্ডেলের উপর ঝুঁকে দম নিল। চিবুক থেকে ঘামের ফোঁটাটা পড়ল বুকের কাছে শার্টে। এবার নিয়ে বোধ হয় 100 বার হ্যান্ডেলটা ঘোরালো রানা। স্টার্ট না নিলে আমরা ডুববো সুইটহার্ট। হ্যাজ থেকে চঞ্চলা টারিটি উঠে এলো মাইকেল। মরিয়া হয়ে আরেকবার তাকালো পিছন দিকে। অনুভব করলো হঠাৎ কি যেন একটা অচল হয়ে গেল তার পেটের ভিতর। দমটা আটকে গেল গলায়। বিশাল হাতি আর মাত্র 200 গজ দূরে হেঁটে আসছে সোজা ওদের দিকে। বিশাল কালো কান বাতাসে ঝাপটা মারছে। কুতকুতে চোখ জোড়ায় আক্রোশ আর ঘৃণা। ওটার ঠিক পিছনে দুদিকে ছড়ানো ধাওয়া করে আসছে শিপটা ট্যাঙ্ক বহর। ট্যাঙ্কের নিডল গোলাকৃতি ফ্রন্টাল আর্মার রোদ লেগে চকচক করছে। শিপটাদের বহুরঙা পতাকা পথ করছে বাতাসে। প্রতিটি হ্যাচ থেকে বেরিয়ে আছে কালো হেলমেট পরা
ট্যাঙ্ক কমান্ডারের মাথা। বিনকিওলার চোখে থাকায় প্রত্যেক কমান্ডারের চেহারা স্পষ্ট দেখতে পেল মাইকেল। এত কাছে চলে এসেছে তারা। আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার, চঞ্চলাকে পাশ কাটিয়ে যাবে শিপটা ট্যাঙ্কগুলো। কমান্ডাররা যে ওদেরকে দেখতে পাবে তাতে কোনো সন্দেহ নেই। হাতিটা ট্যাঙ্কগুলোকে সরাসরি নালার দিকে টেনে আনছে। চঞ্চলার টারেটে ঢালপালা থাকলেও শিপটারা 100 গজের ভিতর চলে এলে ঠিকই চিনতে পারবে ওটাকে। পালাবার উপায় নেই, আত্মরক্ষার সুযোগ নেই। শত্রুরাও যে দিক থেকে আসছে তার ঠিক উল্টো দিকে মুখ করে রয়েছে বিকার্স মেশিন গান। সেটা বল মাউন্টিংয়ের উপর থাকা এই মুহূর্তে প্রয়োজন মতো ঘোরানো সম্ভব নয়। চঞ্চলার অকস্মাৎ অন্ধ আক্রোশে কেঁপে উঠল মাইকেল। ঝেড়ে একটা লাথি মারল টারিটে। দুশ্চরিত্রা! খেকি উঠল সে, দাঁত চাপলো। আর ঠিক সেই মুহূর্তে রাগের সঙ্গে প্রতিবাদ জানালো চঞ্চলা। স্টার্ট নিল, সাবলীক যান্ত্রিক শব্দে চালু থাকলো কোনো বিরতি ছাড়াই। আংটা ধরে এক ক্লাপে চঞ্চলার উপর উঠে এলো রানা। ভিজে চুল থেকে ঘাম জ্বলল চারদিকে, চেহারা লাল, মাইকেলের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে। চঞ্চলা বুঝতে পেরেছে তুমি ওকে আদর করছো। সব মেয়ের বেলাতেই সাইকোলজিক্যাল একটা মুহূর্ত থাকে, আঘাত বা অপমান তখন অনুকূল ফল দেয়। কি ঠোঁট টিপে হাসলো মাইকেল, চেহারায় পরম স্বস্তি। হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ল ট্যারেটের আশ্রয়ে। হ্যাজ গোলে কন্ট্রোলে নেমে গেল রানা। থ্রটলে চাপ দিল রানা। এক ঝাঁকিতে মাথা থেকে সব ডালপালা ফেলে দিল চঞ্চলা। নালার মেঝেতে আলগা বালির উপর ঘুরতে শুরু করলো চাকাগুলো। লাল ধুলোর ভিতর ঢাকা পড়ল ওরা। ঢাল বেয়ে উঠে এলো আর্মাড কার। খোলা প্রান্তর ধরে ছুটল লম্বা করা সুরের ডগা, আর ঢোলের নাগাল পেয়ে যাবে। ইতিমধ্যে বুড়ো হাতিটাকে যথেষ্ট খোঁচানো হয়েছে। রাগ বাড়তে বাড়তে এক পর্যায়ে পৌঁছেছে। এখন তার শুধু উন্মাদ হতে বাকি। আগুনে ঘি পড়লে যা হয়। সুরের ডগায় নতুন আর একটা উপদ্রব। চঞ্চলাকে দেখে তারও ঠিক সেই অবস্থা হলো। এতক্ষণ দ্রুত বেগে হনন করে হেঁটে আসছিল সে। তার বিপুল শক্তি আর সহ্য ক্ষমতা এক বিন্দু খরচ হয়নি, কিন্তু এবার সে খেপে গেল। মত্ত হাতির পায়ের ধাক্কায় ভূমিকম্প শুরু হলো। এক নাগাড়ে সহস্র বজ্রপাতের শব্দ বেরিয়ে এলো তার পেট থেকে। খুলির সঙ্গে সেটে গেল কান দুটো। বুকের কাছে কুণ্ডুলি পাকালো সুরটা। উঁচু নিচু পাথুরে মাটির উপর চঞ্চলার চেয়ে বেশি তার গতি। সচল পাহাড়ের মতো আর্মাড কারটাকে ধাওয়া করলো সে, বিশাল, রোমহর্ষক, অজেয়। সতর্ক ক্যাপ্টেন হাতিটাকে শান্তভাবে খেদিয়ে আনছিল। হাতি তার আসরিক শক্তি ব্যয় করুক তা সে চায়নি। লোকটার ইচ্ছে সে তার কমান্ডিং অফিসারের সামনে এমন একটা শিকার পরিবেশন করবে যার ধ্বংসাত্মক ক্ষমতা সম্পূর্ণ অটুট, অথচ মেজাজ উঠে আছে তুঙ্গে। টারিতে বসে আনন্দে বগল বাজাচ্ছে লোকটা। আপন মনে হাসছে আর মাথা দোলাচ্ছে, কারণ শিকারীদের মাচা আর মাত্র 1 মাইল দূরে। এই সময় হঠাৎ তার সামনের মাটি থেকে বিস্ফোরিত হলো ডুদুলু। ভেতরে একটা আস্ত আর্মার্ড কারকে ছুটতে দেখা গেল। ক্যাপ্টেনের ট্যাঙ্কগুলো যদি পুরনো হয়, আর্মার্ড কারটাকে বলতে হয় প্রাচীন। সামরিক ইতিহাসের সচিত্র বইতে এগুলোর ছবি দেখেছে সে। কি দেখছে বিশেষ করতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার। সংবিত পিল্ল একটা ঝাঁকি খেয়ে বহুরঙা পতাকা দেখে চিনতে পেরেছে ওটা শত্রুপক্ষের বাহন। অ্যাডভান্স! গর্জে উঠল ক্যাপ্টেন। স্কোয়াড্রন অ্যাডভান্স! তরোয়ালের খাজে হাত রাখতে শুরু করলো সে। এঙ্গেজ দ্য এনিমি! তার দুপাশ থেকে স্বগর্জনের সামনে বাড়ল দুটো ট্যাঙ্ক। ক্যাপ্টেনের ট্যাঙ্কে পেছনে রেখে ধাওয়া করলো আর্মার্ড কারটাকে। তরোয়াল না পেয়ে হেলমেট খুলে মাথার উপর সেটা ঘন ঘন দোলালো। ক্যাপ্টেন, চার্জ! গলার রক ফুলে উঠল। ফরওয়ার্ড ইন্টু ব্যাটল! এতদিনে বেয়ারা অর্থাৎ খেদারের চাকরি থেকে অব্যাহতি পেয়েছে সে, ফিরে পেয়েছে যোদ্ধার ভূমিকা। ক্যাপ্টেনের উত্তেজনা সংক্রমিত হলো অন্যান্য ট্যাঙ্ক কমান্ডারদের মধ্যেও।
সামনের দুটো ট্যাঙ্কে যারা রয়েছে তাদের নাকের ডগায় ধুলোর মেঘ, লালচে মেঘের ভেতর উতিকায় হাতি, হাতির সুরের ডগায় আর্মার্ড কার। ট্যাঙ্ক দুটোর ক্রুরা দেখতেই পেল না নিচে 15 ফুট গভীর একটা নালা রয়েছে, কিনারা থেকে ঝাপ করে নেমে গেছে খাড়াগা। ওগুলো এমনভাবে বিধ্বস্ত হলো যেন আকাশ থেকে 100 কিলো বোমা ফেলা হয়েছে। সংঘর্ষের প্রথম ধাক্কায় রাইডিং হুইলগুলোর ট্যাঙ্ক থেকে ছিঁড়ে বেরিয়ে গেল। ভারী ইস্পাতের ট্যাঙ্কগুলো আলগা হয়ে এঁকে বেঁকে উড়ে গেল, ঠিক যেন একজোড়া হিংস্র কিউটে। সেটি থেকে বিচ্ছিন্ন হলো রিভলভারিং ট্যারিট, সেই সঙ্গে ক্রুদের শরীর কোমরের কাছ থেকে বিচ্ছিন্ন হলো প্রায় নিখুঁতভাবে, যেন প্রকাণ্ড এক কাছি দিয়ে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। টারিটি কিনারা থেকে উকি দিয়ে মাইকেল দেখল দুটো ট্যাঙ্ক অদৃশ্য হয়ে গেল মাটি থেকে, সঙ্গে সঙ্গে বিশাল ধুলোর পাহাড় লাফিয়ে উঠল আকাশে। দুটো গেল, চিৎকার করল সে। আরো 4টে আছে, বলল রানা। এবড়ো থেবড়ো মাটির উপর দিয়ে চঞ্চলাকে ছুটিয়ে নিয়ে যেতে হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু জাম্বো জেটের খবর কি? খবর জানতে চেয়েও না। মাটি যতই উঁচু নিচু হোক, কোনো বাধাই মানছে না রানার জাম্বো জেট। হাতিটার সামনে আর্মার্ড কার অনবরত লাফাচ্ছে, ধরা দিয়েও দিচ্ছে না। পিছনে জোড়া ট্যাঙ্কের সংঘর্ষজনিত কর্কশ আওয়াজ সব মিলিয়ে উন্মাদ করে তুলল তাকে। এখনো সে আমাদের প্রতিবেশী, ঘাড়ে চাপতে চায়, ব্যগ্র কণ্ঠে আবার বলল মাইকেল। হাতি ইতিমধ্যে এত কাছে চলে এসেছে যে সেটার দিকে মুখ তুলে তাকাতে হলো তাকে। তাকিয়ে আছে, দেখল বুক থেকে তুলে সুরের কুণ্ডলি লম্বা করলো হাতি। তাকে পেছিয়ে ট্যারেট থেকে তুলে নেওয়ার জন্য সামনের দিকে বাড়িয়ে দিল। যত জোরে পারো ওল্ড চ্যাপ, তা না হলে আমি অচিরেই দেখতে পাবে জাম্বো জেট তোমার ঘাড়ের ওপর বসে আছে। গর্দবটাকে আমি বারণ করছি শিকারকে যেন বন্দুক উঁচিয়ে তাড়া না করে, খেকিয়ে উঠল কাউন্ট। কতবার বলেছি সাটা? 10-12 বার হবে। 32 বার মাই কাউন্ট। প্রথম দিকে খুব তাড়া করতে হবে, একসময় ক্লান্ত হয়ে পড়বো ওগুলো। তারপর শেষ 1 মাইল শান্তভাবে খেদিয়ে মাচার দিকে আনতে হবে। রাগের সঙ্গে গ্লাসে একটা চিমুক দিল কাউন্ট। লোকটা নেহায়তি বোকা, ওর বাপ ছিল বোকা, 14 গোষ্ঠী ছিল বোকার হদ্দ। জানে না নিজের কি ক্ষতি করছে। তুমি তো জানো সাতা, আশেপাশে বোকা লোক থাকলে আমার সহ্য হয় না, গা জ্বালা করে, গায়ে আগুন ধরে যায় মাই কাউন্ট। বলতে পারো লোকটাকে কিভাবে সাহায্য করা যায়? আসমারায় ফেরত পাঠাবো, বরখাস্ত করবো নাকি? কথা শেষ না করে হঠাৎ শির দ্বারা খাড়া করলো কাউন্ট। কর্কশ আওয়াজ তুলে প্রতিবাদ করে উঠল চেয়ারটা। সাদা, বিড়বিড় করলো সে, চেহারায় উদ্বেগ ফুটছে। ওদিকে কি যেন অদ্ভুত এক ব্যাপার ঘটছে। বেড়ার ফুটো দিয়ে ব্যাকুল চোখে তাকিয়ে থাকলো দুজন। ধুলোর সচল মেঘ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। তারপর কি যেন দেখে আতকে উঠল কাউন্ট। সাদা, এ কি সম্ভব? জিজ্ঞেস করলো সে, কপালে ঘাম ফুটি ফুটি করছে। না মাই কাউন্ট, সার্জেন্ট বানানটো সাদা আশ্বস্ত করলো তাকে, যদিও গলায় তেমন জোর পেল না। দৃষ্টিভ্রম মাই কাউন্ট, এ সম্ভব নয়। তুমি ঠিক জানো সাদা? কাউন্টের চাপা কণ্ঠস্বর কেঁপে গেল। না মাই কাউন্ট, ঠিক জানি না। আমিও না সাদা। দেখে তোমার কি মনে হচ্ছে? জিনিসটা দেখতে। গলার শব্দ আটকে গেল। দ্রুত বার 2 ঘোল টিকল, ঢোক গিলল সাদা। বলতে ইচ্ছে করছে না মাই কাউন্ট, পিস পিস করলো সে। আমার ধারণা আমি পাগল হয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তেই পলায়নরত আর্মার্ড কার আর ভূমিকম্পের জন্য দায়ী হাতিটাকে নাগালের মধ্যে না পেয়ে শিপটা ট্যাঙ্ক বহরের ক্যাপ্টেন ওগুলোর উপর ফায়ার ওপেন করলো। গর্জে উঠল 50 mm স্পান্ডাউ। বলা উচিত ওগুলোর উপর নয়,
ওগুলোর দিকে গোলাবর্ষণ করলো সে। আবার ঠিক ওগুলোর দিকেও নয়, তার সামনের ধুলোর পাহাড় মোচড় আর পাক খাচ্ছে সেটার দিকে, অর্থাৎ আন্দাজের উপর নির্ভর করে গোলাবর্ষণ করলো সে। ধুলো তার দৃষ্টিপথে বাধা তৈরি করেছে, মাঝে মধ্যে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে গাড়ি আর পশু। লক্ষ্য স্থির করা প্রায় অসম্ভব একটা ব্যাপার, কারণ হাতির নাগালের বাইরে থাকবার জন্য আর্মার্ড কারটা এঁকে বেঁকে ছুটছে। শেলগুলো এমন জায়গায় গিয়ে বিস্ফোরিত হলো যেখানে আর্মার্ড কার বা হাতি একসময় ছিল, কিন্তু এই মুহূর্তে নেই। ফায়ার! হুঙ্কার ছাড়ল ক্যাপ্টেন। কিপ ফায়ারিং! তার গানার এক এক করে 6টা হাই এক্সপ্লোসিভ শেল ছুড়ল সামনের প্রান্তরে। অন্যান্য ট্যাঙ্কের গানাররা ক্যাপ্টেনের কামান গর্জে উঠল শুনে উৎসাহিত বোধ করলো, তারও বিশ্বস্ততার সঙ্গে অনুসরণ করল তার দৃষ্টান্ত। আতঙ্ক মিশ্রিত দিশেহারা ভাব স্তম্ভিত করে তুলেছে কাউন্ট আর সাতাকে। পরস্পরকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে। দ্বিতীয় দফার প্রথম শেলটা তাদের মাচার সামনে দেওয়ালে লাগলো। নরম ভঙ্গুর ঘাসের বেড়ায় লেগে শেল বিস্ফোরিত হলো না বটেই, কিন্তু হাই এক্সপ্লোসিভ শেলটা ছুটে গেল কাউন্টের বাম কানের 18 কি 17 ইঞ্চি ফাঁক দিয়ে। বাতাসের তীব্র শব্দ ও আলোড়নে প্রচণ্ড এক জাগি খেল কাউন্ট। পিছনের বেড়া চুরমার করে দিয়ে খোলা প্রান্তর ধরে আরো 1 মাইল ছুটে গেল শেলটা, তারপর মাটিতে পড়ে বিস্ফোরিত হলো। আমাকে যদি কাউন্টের আর দরকার না হয়, অবিশ্বাস্য ব্যস্ততার সঙ্গে একটা স্যালুট ঠুকলো সাতা। নিজেকে সামলে নিয়ে কাউন্ট তাকে বাধা দেওয়ার আগেই পিছনের বেড়ার দেওয়ালে সদ্য তৈরি গর্ত লক্ষ্য করে ডাইভ দিল সে। মাটিতে পড়েই প্রাণপণে দৌড়ালো। সাতা একা নয়, প্রতিটি মাচা থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো শিকারীরা। তাদের সম্মিলিত বাঁচা বাঁচাও চিৎকারে ইঞ্জিনগুলোর কান পাঠানো আওয়াজ, কামানের গর্জন আর হাতির হুঙ্কার প্রায় চাপা পড়ে গেল। চেয়ার থেকে উঠবার চেষ্টা করলো কাউন্ট, কিন্তু পা জোড়া তার সঙ্গে বেইমানি করলো। কেউ দেখলে ভাবতে বসে বসে লাফ দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে লোকটা। কেউ দেখলে ভাবতো বসে বসে লাফ দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে লোকটা। মরার মতো শুকনো সাদাটে অবয়বে মস্ত হা হয়ে আছে মুখ, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। কাউন্ট বাকরুদ্ধ হয়ে পড়েছে, প্রায় অচল। শরীরের সমস্ত শক্তি এক করে আর একবার সে শুধু বসা অবস্থা থেকে লাফ দেওয়ার চেষ্টা করতে পারল। লাভের মধ্যে সামনের দিকে কাত হয়ে পড়ল চেয়ারটা। মাছা থেকে নিক্ষিপ্ত হলো কাউন্ট। নিচের গর্তে পড়ে ডাঙ্গায় তোলা মাছের মতো খাবিয়ে খেল। দুহাত দিয়ে ঢাকলো মাথাটা। মাটিতে গর্তের ভেতর পড়ে আছে কাউন্ট। ভাবছে গর্ত থেকে বেরোতে পারবে কিনা, বেরিয়ে ছুটতে পারবে কিনা। এই সময় মাচাগুলোর গায়ে ফুল স্পিডে দেখা গেল আর্মার্ড কার। ঘাসের দেওয়াল আর বাঁশের খুঁটি পাখির পালকের মতো উড়ে গেল চারদিকে। এক লাফে ফেরিয়ে গেল গর্তটা। ঘুরন্ত চাকাগুলো কাউন্টের অসাড় শরীর ছুতে ছুতেও ছুল না, তবে মন খানেক বালি আর কাকুর মেশানো মাটি ফেলে গেল তার গায়ে। কাপা গায়ে ফোপাতে ফোপাতে দাঁড়াবার চেষ্টা করলো কাউন্ট। প্রায় সফল হতে চলেছে এমন সময় অতিকায় বুড়ো হাতিটা সদ্য অস্তিত্ব হারানোর মাচার উপর দিয়ে ছুটে গেল। তার একটা প্রকাণ্ড পা কাউন্টের কাজ ছুল কি ছুল না, কাঠের উপর করাত চালানোর মতো কর্কশ আওয়াজ বেরিয়ে এলো তার গলা থেকে। গর্তের ভেতর আবার মুখ থুবড়ে পড়ল সে। হাতের সেদিকে ভ্রুক্ষেপ নেই। আগের মতোই দূর দিগন্ত লক্ষ্য করে ছুটে চলেছে সে। এখনো ধাওয়া করছে আর্মার্ড কারটাকে। মাটি কাঁপতে শুরু করে জানিয়ে দিল আরো একটা ভারী কিছুর আগমন ঘটতে যাচ্ছে। মাটি খুঁড়ে আরো ভিতরে ঢুকে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলো কাউন্ট। কানে তালা লেগে গেছে, মাথা ঘুরছে, আতঙ্কে পঙ্গু। এই অবস্থায় কতক্ষণ কেটেছে বলতে পারবে না সে। হঠাৎ দেখলো গর্তের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ট্যাঙ্ক বহরের কমান্ডার, অর্থাৎ ক্যাপ্টেন। 32 পাটি দাঁত বের করে জিজ্ঞেস করলো, শিকার উপভোগ্য হয়েছে তো মাই কর্নেল? আরো অনেক পরে ফিরে এলো বানান্টো সাতা। অতি কষ্টে গর্ত থেকে তুলল কাউন্টকে। গা থেকে ধুলো ঝেড়ে দিল
ধরে ধরে হাঁটিয়ে নিয়ে এলো রোলস রয়েসে। পুরোটা সময় ভয়ে ভয়ে থাকলো সাতা তার কানের পর্দা ফেটে যেতে পারে, কারণ এক নাগাড়ে অশ্লীল গালিগালাজ আর রোমহর্ষক হুমকি দিয়ে চলেছে কাউন্ট। কার বাপের সাথ দিয়ে তার সামনে দাঁড়ায়? ট্যাঙ্ক বহরের ক্যাপ্টেন ভেবাচাকা খেয়ে গেল। কাউন্টকে গাড়িতে তুলবার সময় সাতাকে সাহায্য করবার জন্য এগিয়ে এলো সে। কাউন্ট মার মার করে উঠল, খবরদার আমাকে ছুঁয়ো না। আমার গায়ে তোমার মতো কা পুরুষের ছোঁয়া লাগলে কবরে আমার 14 পুরুষের শান্তি বিনষ্ট হবে। তোমাকে কর্তব্য অবহেলার দায়ে অভিযুক্ত করা হলো। তুমি দায়িত্ব পালনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছ। বানরের লেজের তলায় যে ফুটো থাকে তুমি তাই। রোলস রয়েসে তোলা হলো কাউন্টকে। গাড়ি ছেড়ে দিল ডিনো। হঠাৎ লাফ দিয়ে সিটের উপর দাঁড়িয়ে পড়ল কাউন্ট। ক্যাপ্টেনের দিকে থুতুর কণা ছিটিয়ে আবার শুরু করলো, তুমি যুগের কলঙ্ক, তুমি ছদ্মবেশী কমিউনিস্ট। আমি তোমার জন্য ফায়ারিং স্কোয়াডের ব্যবস্থা করব। ক্রমশ দূরে মিলিয়ে গেল তার চিৎকার। রিজ বেয়ে উঠে পড়ল রোলস রয়েস। শিপটা ক্যাম্পে ফিরে যাচ্ছে ওরা। বহু দূর থেকেও দেখা গেল আকাশের গায়ে হাত ছুটছে কাউন্ট ডিক্যান্ডিয়া। ওদের পিছু নিয়ে মরুর আরো বহু পথ পেরিয়ে এলো হাতি। অনেক আগেই পিছিয়ে পড়া ট্যাঙ্ক বহর তার নাগাল পাবার আশা ত্যাগ করেছে। শেষ 1 মাইল পেরোবার সময় আর্মার্ড কারের সঙ্গে তার দূরত্ব ধীরে ধীরে বাড়ল। অবশেষে সেও সুরের প্যাচে মাইকেল সেবার্সকে জড়িয়ে নেওয়ার আশা ত্যাগ করল। দাঁড়িয়ে পড়ল খোলা প্রান্তরের মাঝখানে। প্রচণ্ড ক্লান্তিতে বিশাল আকৃতি এদিক ওদিক ধুলছে, যদিও এখনো কান ঝাপটাচ্ছে সে। সবেগে শূন্যে তুলে দিচ্ছে সুর। শক্তি পরীক্ষার আহ্বান জানানো তার এই ভঙ্গি অনেকটাই ক্রোধ উন্মুক্ত মানুষের সঙ্গে মিলে যায়। নির্জন ধুধু প্রান্তরে হাতিকে ফেলে রেখে চলে যাচ্ছে আর্মার্ড কার। টারিটের পাশে দাঁড়িয়ে সশ্রদ্ধ ভঙ্গিতে তাকে স্যালুট করল মাইকেল। তারপর দুটো চুরুট ধরালো সে। হ্যাচের ভেতর মাথা গলিয়ে দিয়ে নিচের দিকে ঝুঁকল। একটা চুরুট ধরিয়ে দিল রানার হাতে। দিনটাকে স্বর্ণ ডিম্ব প্রসবিনী বলা যেতে পারে ওল্ড চ্যাপ। কি ইস্পাতের এক জোড়া দানবকে প্র্যাঙ্ক করে দিয়েছি, বাকিগুলোকে ফিরিয়ে দিচ্ছি সুস্থ মানসিকতা। কি রকম ব্যাখ্যা দাবি করল রানা। কৃতজ্ঞ চিত্তে টান দিল চুরুটে। এরপর ট্যাঙ্কম্যানরা আমাদের দেখলে পরিণতির কথা ভেবে ইতস্তত করবে না। ভাদ্র মাসে মরদগুলো আমার মাদি কুকুরটাকে যেভাবে তাড়া করে ওরাও সেভাবে আমাদের পিছু নেবে। তোমার ধারণা আমাদের জন্য সেটা শুভ হবে? চোখে অবিশ্বাস প্রশ্নটা করবার জন্য মুখ থেকে চুরুট নামালো রানা। তবে আর বলছি কি? রানাকে আশ্বস্ত করল মাইকেল। নিঃশব্দে কাজ ঝাঁকালো রানা। চুপচাপ কিছুক্ষণ গাড়ি চালালো। দূরে দেখা যাচ্ছে পাহাড় শ্রেণী। তারপর জিজ্ঞেস করলো, প্র্যাং? কি ধরনের শব্দ হলো ওটা? টুপ করে এই মাত্র মনে পড়ল, বলল মাইকেল। অর্থবহ কি? খাটিয়ায় চিত হয়ে পড়ে রয়েছে কাউন্ট। পরনে শুধু সিল্ক আন্ডারওয়্যার, তাতে বংশমর্যাদার নিদর্শনগুলো লাল আর নীল সুতো দিয়ে বোনা। তার নরম ফ্যাকাশে দাগহীন শরীর সমস্ত বৈশিষ্ট্য হারিয়েছে। প্রতিটি পেশি আড়ষ্ট, আঁচড়ের দাগে ভরা। চামড়া লাল হয়ে আছে, ক্ষতগুলো থেকে ঝরছে দামি রক্ত। একাধারে ব্যথা ও আরামে গোংড়াচ্ছে কাউন্ট। শার্টের আস্তিন ভাঁজ করে তার উপর ঝুঁকে রয়েছে বারাংটো সাদা। কাউন্টের পিঠ আর পায়ের পেছনে অ্যান্টিসেপটিক মলম লাগাচ্ছে সে। মাঝে মধ্যে ম্যাসেজের সাহায্যে শিথিল করবার চেষ্টা করছে পেশিগুলো।